ইতিহাসের পাতায় এক কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল এমন একটা রাজপ্রাসাদ, প্রায় 200 বছর আগে নির্মাণ করা হয়েছিল এটি, এবং এর সাথে মিশে রয়েছে পূর্ববঙ্গের ইতিহাস ঐতিহ্য, রয়েছে নবাব সলিমুল্লাহর ইতিহাস। হয়তো অনেকে আমরা জানি না যে আহসান মঞ্জিলের ইতিহাসটা কি, আবার অনেকেই ভুলে গিয়েছেন আহসান মঞ্জিলের সেই সলিমুল্লাহ কিংবা আহসানুল্লাহর ইতিহাস, যার সরাসরি পৃষ্ঠপোষকতায় সেই নির্মিত হয়েছিল ঢাকা ইউনিভার্সিটি। নবাব সলিমুল্লাহর নাম শুনেনি এমন মানুষ হয়তো বা এই বাংলায় কমই রয়েছে, কিন্তু ইতিহাস জান না এমন লোক খুব কমই রয়েছে। তা আজকে আপনাদের জানাবো সেই নবাব সলিমুল্লাহ কিংবা আহসানুল্লাহ ইতিহাস, যার সাথে মিশে রয়েছে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা সেই বুয়েট, যার উপর নির্মিত হয়েছে সেই জমির মালিক ছিলেন নবাব সলিমুল্লাহ। ইতিহাসবিদরা মনে করেন যে পুরোপুরি জমির মালিক না হলেও বেশিরভাগ জমির মালিক ছিলেন নবাব সলিমুল্লাহ। প্রিয় দর্শক, পুরান ঢাকায় অবস্থিত এই আহসান মঞ্জিলে কিভাবে আসবেন এবং কত টাকা খরচ হবে আসতে, কত সময় লাগবে, এর ইতিহাস ঐতিহ্য সহ সবকিছু তুলে ধরবো। আপনার শেষ পর্যন্ত দেখলে একটা ধারণা পেয়ে যাবেন। সেরকম আর কথা নাই, লেটস গো। আমি যাত্রাটা শুরু করছি গুলিস্তান ফ্লাইওভার থেকে, যাব ঘোড়ার গাড়িতে করে। যেহেতু নবাবদের বাড়িতে যাচ্ছি, নবাব স্টাইলে না গেলে আবার কেমন দেখাই, তাই এই নবাবে একটা ফিল নিতে ঘোড়ার গাড়িতে করে সরাসরি সদরঘাট যেতে হবে 30 টাকা দিয়ে। আপনারা এই মাজারের জায়গায় প্রচুর ঘোড়ার গাড়ি পেয়ে যাবেন যাওয়ার জন্য, অথবা সামনে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন সেখানেও ঘোড়ার গাড়ি পেয়ে যাবেন। তো 30 টাকা নেবে। ঘোড়ার গাড়ি ছাড়াও যাবে সদরঘাট পর্যন্ত, লোকাল যে বাসগুলো রয়েছে সেগুলো যেতে পারবেন গুলিস্তান থেকে। তবে ঢাকার যে কোনো প্রান্ত থেকে গুলিস্তান আসতে হবে আপনাকে, তাহলে সহজ হবে ব্যাপারটা। তবে যাত্রাবাড়ি থেকেও কিন্তু সদরঘাট যাওয়া যায়, এবং আপনি চাইলে গাবতলী থেকেও কিন্তু সদরঘাট আসতে পারবেন। তো আমি যেহেতু এখন আহসান মঞ্জিল যাচ্ছি, তাই যাত্রাটা আমার সদরঘাটমুখী। সদরঘাটের পাশেই রয়েছে সেই আহসান মঞ্জিল তথা নবাব সলিমুল্লাহর বাড়ি, আহসানুল্লাহর বাড়ি। তো সেখানে যাব। তো আমি সদরঘাটের যেখান থেকে ঘোড়ার গাড়িতে নেমে পড়ে, তো আমি সেইখানে নেমে পড়লাম এবং এখান থেকে হাঁটা শুরু করলাম। আপনারা চাইলে কিন্তু রিক্সাতেও যেতে পারেন, তবে এই জায়গাটা যেহেতু একটি ঘিঞ্জি, পরিবেশটাও একটা চিপা গলি, তাই আপনি হেঁটেও যেতে পারেন আমার মতো, চাইলে রিক্সাতেও যেতে পারেন। ছুটির দিনগুলোতে প্রচুর পরিমাণে রাস্তায় ভিড় থাকে, জ্যাম থাকে, যার কারণে রিক্সাও চলাচল বন্ধ হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো আমি পায়ে হেঁটে, বেশি না 5 মিনিট হাঁটলেই কিন্তু পেয়ে যাবেন আহসান মঞ্জিল। তো আমি এই আহসান মঞ্জিলের খুব কাছাকাছি। বাইরে টিকিট কাউন্টার রয়েছে, আপনারা চাইলে এখান থেকে 40 টাকা দিয়ে টিকিট কাটতে পারেন, অথবা অনলাইনে আহসান মঞ্জিল ticket.gov.bd থেকে টিকিট কাটতে পারেন। তো আমি অফলাইনে কাটলাম 40 টাকা দিয়ে। এরপর সামনেও অনেকগুলো ফুচকার দোকান এবং অনেক মজার জিনিস পেয়ে যাবেন খাওয়ার জন্য, অথবা পরেও খেতে পারেন। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি ভিতরে প্রবেশ করলাম। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরে কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরেই অবস্থিত, এবং এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ এবং জমিদারির সেই সদর কাছারি, এবং বর্তমানে কিন্তু এটি জাদুঘর হিসেবেই ব্যবহৃত হচ্ছে। এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন নবাব আব্দুল গনি এবং তার পুত্র খাজা আহসানুল্লাহের নামানুসারে এর নামকরণ করেন। এবং 1859 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হলে 1872 খ্রিস্টাব্দের সমাপ্ত হয়। 1906 খ্রিস্টাব্দে এখানে অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়। আহসান মঞ্জিল বেশ কয়েকবার সংস্কার করা হয়েছিল, এবং সর্বশেষ সংস্কার করা হয়েছে অতি সম্প্রতি, এবং এটি কিন্তু বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো আমি এর ভিতরে যাব এবং আপনাদের ইতিহাস সচক্ষে প্রমাণসহ তুলে ধরব। তো চলুন আর কথা নয়, মেন গেট দিয়ে প্রবেশ করি। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে একটি রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেছিল। তবে পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ এই রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দিন। বাণিজ্য কুঠি হিসাবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল, এবং পরে 1830-এ বেগম বাজারে বসবাসকারী নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করে, এবং এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি
মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ এবং প্রকৌশল প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করেন এবং যার ইমারত ছিল আহসান মঞ্জিল। সামনে যতই এগোচ্ছি একেবারে নবাবদের নবাবী সেই স্টাইল দেখে অভিভূত হচ্ছি। তবে এবার যাচ্ছি সেই মুসলিম লীগ কক্ষ যেখানে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছিল। তো পরিচয় করিয়ে দেব সেই মুসলিম লীগের নেতাদের সাথে, আর ইতিহাসটা একটু ঝালাই করে নেই চলুন। 1877 সালে সৈয়দ আমির আলীর উদ্যোগে সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন গঠনের সাথে স্যার সৈয়দ আহমদ খান দ্বিমত পোষণ করেছিলেন। তিনি মুসলমানদেরকে রাজনীতি থেকে বিরত থাকার উপদেশ দিয়েছিলেন, কিন্তু কংগ্রেস আত্মপ্রকাশ করার পর হিন্দি এবং উর্দুর বিরোধ সৃষ্টি হলে মুসলমানদের স্বার্থের ব্যাপারে সৈয়দ আহমদ সচেতন হয়ে ওঠেন এবং 1889 সালে রাজনৈতিক সংগঠনের ব্যাপারে আগ্রহী হয়ে উঠে ইউনাইটেড ন্যাশনাল ডিফেন্স অ্যাসোসিয়েশন গঠন করেছিলেন এবং 1893 সালে উত্তর ভারতে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অর্গানাইজেশন অফ আপার ইন্ডিয়া গঠিত হয়েছিল এবং 1903 সালে সাহারানপুরে মুসলিম রাজনৈতিক সংস্থা গঠিত হয়। 1906 সালের ফেব্রুয়ারিতে পাঞ্জাবে নিখিল ভারত মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক সংস্থা সংগঠিত হয়। এটিকে বঙ্গভঙ্গের প্রতিক্রিয়ায় সমগ্র ভারত জুড়ে হিন্দু জনগোষ্ঠীর প্রতিবাদ এবং মুসলিম বিদ্বেষের ঝড় বয়ে যাওয়ায় স্যার সলিমুল্লাহকে দারুণভাবে ভাবিয়ে তোলে। তিনি সর্বভারতীয় পর্যায়ে মুসলিম ঐক্যের কথা ভাবতে শুরু করেন। 1906 সালের নভেম্বরে সলিমুল্লাহ সমগ্র ভারতের অর্থাৎ পুরো ভারত বিশ্বের নেতৃবৃন্দের নিকট তিনি চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন তার ইচ্ছা এবং 1906 সালের 30 ডিসেম্বর ঢাকায় যখন একটি সম্মেলন হয় এবং সেখানে প্রায় উপস্থিত 8,000 প্রতিনিধি যোগ দিয়েছিলেন এবং সেখানে তিনি অল ইন্ডিয়া মুসলিম কনফারেন্সি অর্থাৎ সর্বভারতীয় মুসলিম সংঘ গঠনের প্রস্তাব দিয়েছিলেন। তবে এই গঠনের প্রস্তাবে হাকিম আজমল খান, জাফর আলী এবং কিছু প্রতিনিধি প্রস্তাবটিকে সমর্থন করেন, কিন্তু কিছু প্রতিনিধির আপত্তির প্রেক্ষিতে কনফারেন্সি শব্দটি পরিত্যাগ করে শব্দটিকে লীগ শব্দটি গ্রহণ করা হয় এবং নিখিল ভারত মুসলিম লীগ গঠন হয় এই দরবারে। এটি সেই লোহার সিন্দুক। এই কক্ষে আরও বেশ কিছু সিন্দুক রয়েছে, তবে এই সিন্দুকটি ঘিরে অনেক জল্পনা কল্পনা এবং একসময় অনেক লেখালেখি হয়েছিল সংবাদ মাধ্যমগুলোতে। ধারণা করা হয়েছিল যে এই সিন্দুকে এমন কিছু রয়েছে যেগুলো মানুষ কখনো দেখেনি, তবে অনেক কিছু থাকলেও সেগুলো সব কিছু ছাপিয়ে এখন এইখানে ছোট বড় অনেকগুলো সিন্দুক রয়েছে, আর এখানে সিন্দুক কাহিনীটি বিশাল আকারে ইতিহাস তুলে ধরা হয়েছে। প্রিয় দর্শক, এই কক্ষটিতে অনেকগুলো ছোট বড় সিন্দুক রয়েছে, তবে সেই সিন্দুকের বিশাল কাহিনী আপনাকে অন্য ভিডিওতে আপনাদের জানাবার চেষ্টা করব। এই কক্ষটিতে রয়েছে নবাবদের পরিচিতি, খাজা আহসানুল্লাহ, খাজা হাবিবুল্লাহ, খাজা আলিমুল্লাহ, খাজা হাফিজুল্লাহ এবং খাজা নাসরুল্লাহ সহ বেশ কয়েকজন নবাবদের ছোটোখাটো জীবনী সহ তুলে ধরা হয়েছে এই কক্ষটিতে। তবে ঠিক এই কক্ষটি কী কাজে ব্যবহার হতো সেটি জানা যায়নি এবং ইতিহাসবিদরা বের করতে পারেনি। তবে এই কক্ষের দেয়ালে অঙ্কন করে ছক আকারে বংশতালিকা তুলে ধরা হয়েছে। আর নবাব স্যার সলিমুল্লাহর মৃত্যু প্রসঙ্গে ইতিহাসবিদ কবি ফারুক মাহমুদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা নিয়ে বড়লাটের সঙ্গে নবাবের মতবিরোধ দেখা দেয় এবং উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং এক পর্যায়ে বড়লাট নবাবকে অপমানজনক কথা বলেন এবং তা তিনি সহ্য হয়নি। নবাবের সঙ্গে সবসময় একটি ছড়ি থাকতো, সেই ছড়ি দিয়ে নবাব বড়লাটের টেবিলে আঘাত করেন। এ নিয়ে চরম বাদানুবাদ শুরু হয়। এক পর্যায়ে বড়লাটের ইঙ্গিতে তার দেহরক্ষী নবাবকে লক্ষ্য করে গুলি ছোড়েন এবং সেই গুলিতে গুরুতর আহত হয়েছিলেন নবাব এবং পরে নবাবের মৃত্যু হয়েছিলেন। নিশ্চিন্দ্র প্রহরায় নবাবের মরদেহ ঢাকায় আনা হয় এবং তার আত্মীয় স্বজনদেরকেও মরদেহ দেখতে দেওয়া হয়নি। 1915 সালের 17 জানুয়ারি সামরিক প্রহরায় বেগম বাজারে তাকে দাফন করা হয়। সরকার শাহাবুদ্দিন আহমদ আত্মঘাতী রাজনীতির দিনকালে প্রথম খণ্ডে 221 পৃষ্ঠায় তিনি লেখেন যে নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং পূর্ব বাংলার মানুষের জন্য তিনি অগ্রগণ্য ভূমিকা পালন করেছিলেন, যা তার ইতিহাস থেকে জানা যায়। একটা কথা না বললেই নয়, এখানে যেসব ব্যবহার্য জিনিসপত্র রয়েছে বেশিরভাগই
নবাবদের সেই ব্যবহার্য জিনিসপত্র, বই, খাতা, চেয়ার, টেবিল সহ আসবাবপত্র রয়েছে। তবে বেশ কিছু জিনিসও রয়েছে যেগুলো পরবর্তীতে সংযোজন করা হয়েছে। নবাবদের নবাবী সেই জমিদারি না থাকলেও তাদের রেখে যাওয়া সেই স্মৃতি চিহ্নগুলো আজও মনে করিয়ে দিয়ে তাদের নবাবী লাইফস্টাইলটা কেমন ছিল। সত্যি অভিভূত হয়ে যায় তাদের লাইফস্টাইল দেখে। দেখুন সিঁড়িগুলো কত চমৎকার, এত বছর পরেও সেই অক্ষত রয়ে গেছে। এইবার আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায়, এমন এক হলরুমে যেইখানে যেই চিত্রটা দেখলে আপনাদের বলা লাগবে না, আপনারা নিজেরাই জানতে পারবেন সেই চিত্রে। তো প্রিয় দর্শক, আমরা সেই কক্ষের দিকে এগোচ্ছি যেখানে আসর জমাতেন নবাবরা, আনন্দ ফুর্তিতে মেতে উঠতেন সে রাজ দরবার তথা জমিদারি নবাবদের পুরো পরিবার। প্রত্যেকটা হলরুম সাজানো গোছানো, কিন্তু এই রুমটা দেখলেই আপনি পরিচয় পেয়ে যাবেন যে এটা সেই কী রুম। এখানে নাচ করতো, নর্তকীরা নাচত এবং চারপাশে সেই রাজদরবারের মতো নবাবদের সেই নবাব স্টাইলে নাচ গান দেখত। তো প্রিয় দর্শক, এই ভবন থেকে আমি এখন বেরিয়ে যাব, আর এই সামনের যে বিশাল খোলা চত্বর, এর পাশে আরেকটি ভবন রয়েছে, সেই অন্দরমহল ভবন। তো আমি সেই ভবনেই প্রবেশ করব। তার আগে একটু ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের দেখিয়ে নিই যে এই আহসান মঞ্জিলের সামনের দিকটা কতটা সুন্দর, আর একটু স্ট্রাকচারটা আর একটু বর্ণনা করে নেই। এই সোজা নাক বরাবর নদী দেখা যাচ্ছে, এটা হচ্ছে বুড়িগঙ্গার নদী। আর বাম পাশে অর্থাৎ পূর্ব সাইডে রয়েছে সেই লঞ্চ টার্মিনাল অর্থাৎ সদরঘাট, এর পাশেই সেই সদরঘাট। আর এখান থেকেই সোজা নাক বরাবর বুড়িগঙ্গার নদী। তো আমি এর সামনে থেকে এখন যাব সেই অন্দরমহল যে আরেকটি পাশে যে ভবন রয়েছে সেই দিকে। অত্যন্ত চমৎকার এই সুদৃশ্য এই ভবন দেখতে, এই প্রাসাদ দেখতে দেশ বিদেশ থেকে বহু পর্যটক ছুটে আসে এখানে শুধু এক নজর দেখার জন্য। তো আমি যাব সেই অন্দরমহলে। এখানে অনেকগুলো গ্যালারি রয়েছে ঠিক আগের ভবনের মতোই। তো আমি এর উপরে যাব এবং আপনাদের বিস্তারিত ইতিহাস সহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি বেয়ে উপরে উঠতে চোখে পড়বে সেই রাজা তথা নবাবদের লাইফস্টাইলটা কেমন ছিল ছবির মাধ্যমে, এবং তাদের যে গাড়িগুলো রয়েছে সে অরিজিনাল সেই গাড়িগুলো ব্যবহার তারা যে করতেন সেগুলো চিত্রের মাধ্যমে এবং অনেক জায়গায় তাদের রিয়েল লাইফে ব্যবহার করা সেই জিনিসগুলো তুলে ধরা হয়েছে। এখানে বেশ কিছু জিনিস সংযোজন করা হয়েছে ছবির মাধ্যমে। তো প্রিয় দর্শক, কথা বলতে বলতে অনেক দূর এগিয়ে চলেছি। এই ছোট্ট ভিডিওতে এত বড় ইনফরমেশন দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। বিশাল ইতিহাস জুড়ে রয়েছে নবাবদের স্মৃতিগাথা, সেই স্মৃতি রয়ে গেছে এই প্রাসাদে। তবে এই ছোট্ট ভিডিওতে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। প্রিয় দর্শক, আমি আগেই বলেছি যে কিভাবে আসবেন। তা আপনারা চাইলে ঢাকার যে কোনো প্রান্ত থেকে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসুন ঢাকায়। ঢাকার যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন গুলিস্তান, এবং গুলিস্তান থেকে সদরঘাট, এবং সদরঘাটে আসলে যে কাউকে বলে দিলে আপনাকে পৌঁছে দিবে এই আহসান মঞ্জিলে। পুরোদস্তুর রাজপ্রাসাদ, সেই জমকালো ভবনটি শুধু রয়েছে, কিন্তু এখানে নেই কোনো নবাবের সেই নবাবের রাজত্ব। প্রিয় দর্শক, কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস করতে ভুলবেন না, এবং আপনার মতামত জানিয়ে একটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সাথে থাকবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।